তোমার সপক্ষে রাজনীতি আনার জন্য তুমি ভিডিওটা করেছো, এবং ভিডিওটাতে যাকে ধরা হয়েছে বিজেপির নেতা বলে, তিনি তিনি এবং ভিডিও মানে যিনি করছেন তাদেরই মাত্র ডায়লগ, এবং যিনি প্রশ্নকর্তা তিনি কার্যত উত্তরটাও বলে দিচ্ছেন। ফলে এই ভিডিও দিয়ে সন্দেশখালীর মা বোনদের যে লজ্জা, মা বোনদের উপর অত্যাচার, মা বোনদের যে নির্যাতন, সেটা কোনো মতেই ঢাকা যাবে না। তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, ভিডিওটাই কনস্পিরেন্সি। আমি তো বলছি, বিজেপি আপনারা এই ভিডিওর কাউন্টার কোথায়? মাইক্রো লেভেলে একজন নেতা বলে দিল আর হয়ে গেল, মিডিয়ার দায়। আপনারা কি করছেন? সন্দেশখালীর যে ভিডিও বেরিয়েছে, যেটা তৃণমূল ব্যাপক প্রচারে এনেছে, আপনার সোশ্যাল মিডিয়া কি আছে না মারা গেছে? আমি তো দেখতে পাচ্ছি না বিজেপির কোনো সোশ্যাল মিডিয়া আছে। 2000 মানে আজ থেকে 2 বছর আগে যতটুকু বিজেপি সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছিলাম, আজকে সোশ্যাল মিডিয়া 80% তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। কোথায় তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার লোকগুলো দুপুরবেলা খায় আর ঘুমোতে যাচ্ছে নাকি? এবং আমি আবারও বলছি, এই নির্বাচনে এত ক্ষোভ মানুষের মধ্যে, এত বিক্ষোভের পরে যদি তৃণমূল কংগ্রেস 22টা বা তার বেশি আসন পায়, সেটা তৃণমূল কংগ্রেসের সাফল্য হিসাবে দেখতে আমি রাজি নই। এটা বিজেপির ব্যর্থতা। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা বলা চলে, নারদা কাণ্ডের পর আবারও স্টিং অপারেশন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত 32 মিনিট 43 সেকেন্ডের একটি স্টিং অপারেশনের ভিডিও, আর তাতেই আবারও শিরোনামে সন্দেশখালী। শাসক দলের দাবি ওই ভিডিওর মাধ্যমেই সন্দেশখালীতে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই চক্রান্ত করা হয়েছে। কি মনে হয় আপনার, এই ঘটনায় তৃণমূল কি বাড়তি অক্সিজেন পেয়ে গেল? দেখো, এটা কিন্তু জয় পরাজয়ের বাইরে। মানে মানে শুভেন্দু অধিকারীর দাবি যে নিশ্চিত পরাজয়, বা তৃণমূল কংগ্রেসের দাবি নিশ্চিত জয়, আমার মনে হয় এত সহজভাবে দেখাটা অন্যায়। নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল, জমি কেড়ে নেওয়ার অভিযোগ ছিল, বছরকে বছর সন্দেশখালীর মানুষ ভোট দিতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনে 96% আসনে শাহজাহান বাহিনী জয়ী হয়েছিল। একটা মার্কেট তৈরি করেছিল খাস জমিকে ব্যবহার করে, মানুষের জমি কেড়ে নিয়ে ভেরি তৈরি করা হয়েছিল, এবং শাহজাহান ফ্রেন্ডস ক্লাব নাম দিয়ে শাহজাহান সাধারণ মানুষের যে খেলার মাঠ সেটা দখল করে নিয়েছিল। ফলে অত্যাচারটা যে স্তরে হয়েছে, বছরকে বছর হয়েছে, সেটা কেবলমাত্র বিধানসভা বা লোকসভা নির্বাচনের জয় পরাজয় দিয়ে যারা দেখছেন, তারা মূর্খের স্বর্গের বাস করছেন। এবং একই সাথে তোমায় বলছি যে এই ভিডিও সত্যতা কেউই বিচার করেনি, বা এই ভিডিও থেকে খুব বেশি কিছু প্রমাণিত হয় না। একমাত্র তৃণমূল বিজেপির বায়োনারি ছাড়া এখানে আর কিছু প্রতিষ্ঠা পায় না। এই ভিডিও দিয়ে প্রমাণ হয় না যে সন্দেশখালী মা বোনদের উপর যে নির্যাতন হয়েছিল সেইটা হয়নি, এইটা প্রমাণ হয় না। এই ভিডিও দিয়ে প্রমাণ হয় না যে তৃণমূল কংগ্রেসের সরকারই দাবি করেছে 400-র উপর বেদখল জমিকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে জমি নেওয়ার যে অত্যাচার, সেটা এই ভিডিও দিয়ে কিন্তু আড়াল করা যাবে না। এই ভিডিও দিয়ে আড়াল করা যাবে না যে কায়দায় বছরকে বছর সন্দেশখালীর মানুষ রাজনৈতিক স্বাধীনতা পায়নি, ভোটের অধিকার পায়নি। এই ভিডিও দিয়ে কোনো মতে আড়াল করা যাবে না যে শাহজাহানের বাহিনী যেভাবে নির্যাতন অত্যাচার করত, এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ পর্যায়ের নেতারা যেভাবে শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে, সেইটা কোনো মতেই এই ভিডিওর মাধ্য দিয়ে করা যাবে না, ধামাচাপা দেওয়া যাবে না। দেখো, খুব পরিষ্কার করে বললে যে একটা স্টিং অপারেশন করা হয় কেন? আমার যখন দুর্বলতা থাকে, আমার দুর্বলতাটাকে দূরে সরাবার জন্য, অপনন কে হেয়স্তা করবার জন্যই সাধারণত এই ধরনের নারদার মতন স্টিং অপারেশন করা হয়। অর্থাৎ তুমি যখন পলিটিক্যালি পারছো না, তুমি যখন বেআবরু হয়ে গেছো, নারী নির্যাতন ধরা পড়ে গেছে, মানুষের জমি লুট করা ধরা পড়ে গেছে, খেলার মাঠ দখল করা ধরা পড়ে গেছে, বছরকে বছর নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি যখন ধরা পড়ে গেছে, তখন কিন্তু তুমি রাজনীতি তোমার বিরুদ্ধে রাজনীতি চলে গেছে, তোমার সপক্ষে রাজনীতি আনার জন্য তুমি ভিডিওটা করেছো, এবং ভিডিওটাতে যাকে ধরা হয়েছে বিজেপির নেতা বলে, তিনি
মানে তিনি এবং ভিডিও মানে যিনি করছেন তাদেরই মাত্র ডায়লগ, এবং যিনি প্রশ্নকর্তা তিনি কার্যত উত্তরটাও বলে দিচ্ছেন। এবং সেখানে এই ভিডিওটার ইল মোটিভ নিয়ে ছিল, এই ভিডিওটা যে একটা পারপাস সার্ভ করবার জন্য ছিল, এই ভিডিওটার মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল, এটা দিনের আলোর মতন পরিষ্কার। ফলে এই ভিডিও দিয়ে সন্দেশখালীর মা বোনদের যে লজ্জা, মা বোনদের উপর অত্যাচার, মা বোনদের যে নির্যাতন, সেটা কোনো মতেই ঢাকা যাবে না। তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, কোনো মতেই এই ভিডিওর মাধ্যমে সন্দেশখালীর অত্যাচারের বিষয়টা কিন্তু কোনো মতেই ধামাচাপা দিবে না। এইবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইতিমধ্যেই সন্দেশখালীর সমগ্র ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে তারা ইয়েতে গিয়েছিল, মানে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন একজন ব্যক্তির উপরে, ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে রাজ্য সরকার এত ব্যস্ত হচ্ছে কেন, অর্থাৎ শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত তৎপর কেন। এবং সুপ্রিম কোর্ট কিন্তু মানে সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি, বরঞ্চ এই মানে তদন্ত চালিয়ে যাবে জুলাই মাস পর্যন্ত, এই মর্মেই নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ফলে সিবিআইকে এখন দেখতে হবে যে কত লার্জার কনস্পিরেন্সির পার্ট হলো কিনা, অর্থাৎ এই ভিডিওটাই কনস্পিরেন্সি কিনা। ভিডিওটাই কনস্পিরেন্সি আমি তো বলছি, অর্থাৎ সন্দেশখালী যে ভিডিওটা তৈরি করা হচ্ছে তার পেছনে কোনো কনস্পিরেন্সি আছে কিনা সেটা সিবিআই তদন্ত করা দরকার। কারণ মা বোনদের যে নির্যাতন হয়েছে, জমি যে দখল হয়েছে, মানে করা হয়েছে কৃষি জমি নষ্ট করে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। তৃণমূল কংগ্রেস যখন এই অস্বস্তি বাড়ছিল তখন তৃণমূল কংগ্রেসের পুলিশই একদম 3 জনের বয়ান নিয়েছিল নারী নির্যাতনের, এফআইআর করেছিল, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বয়ান জারি করেছিল নির্যাতিতা। ফলে তৃণমূল কংগ্রেসের প্রশাসনের কাছেই আস্থা রেখে নারী নির্যাতনের ঘটনা কিন্তু সেখানকার মহিলারা বলেছে। এটা কোনো, কোথায় বিজেপি, কোথায় শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী বিজেপি এপিসোড অনেক পরের গল্প। আগে তো আমরা দেখেছি দিনের পর দিন গ্রামের মহিলারা কিভাবে ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে এখানে দিনের পর দিন তারা প্রশাসনের কাছে গেছে, প্রশাসন বলেছে শেখ শাহজাহানের কাছে যান, অর্থাৎ শাসন বলে কিছু ছিল না। থানায় গেলে থানার লোকরা বলতো যে শেখ শাহজাহানের কাছে যান, বিডিও অফিসে গেলে বিডিও বলতেন শেখ শাহজাহানের কাছে যান। নির্যাতন চূড়ান্ত পর্যায়ে হয়েছে, সেই নির্যাতনকে কিন্তু একটা ভিডিও জারি করে কিন্তু ঢাকা যাবে না। এবং এখানে কিন্তু মহিলারা অনেক আগে তারা প্রতিবাদ আন্দোলন করেছেন, অনেক পরে শুভেন্দু অধিকারীর গল্প এসছে, এবং শুভেন্দু অধিকারী রাজনৈতিক ফায়দা তুলবার জন্য সেখানে অনেক পরে গিয়েছেন, বা বাম নেতারা তার অনেক পরে গিয়েছেন। তার আগেই মহিলাদের নির্যাতনের কাহিনী প্রকাশ পেয়েছিল। মহিলারা স্বতঃপ্রণোদিতভাবে ঝাঁটা লাঠি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল, থানার পুলিশ বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন, এবং রাজ্য সরকার একটা সময় গিয়ে বাধ্য হয়েছিল বিডিও অফিসে অভিযোগ কেন্দ্র খুলতে, মানে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় মানে অভিযোগ কেন্দ্র খুলতে, এবং শেষ পর্যন্ত সেই অভিযোগগুলো শয়ে শয়ে অভিযোগ জারি হয়েছে, মানে মানুষ জমা দিয়েছে। এটা তো তৃণমূল কংগ্রেস বলেছে, তৃণমূল কংগ্রেস থেকেই বলা হয়েছে যে 400 উপরে যে জমি হরণের, অর্থাৎ মানুষের জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ এসেছিল সেগুলো নাকি আবার ফেরত দেওয়া হয়েছে। এটা কেউ বলেনি, তৃণমূল কংগ্রেস বলেছে। একটা ছোট্ট জায়গায় 400 লোকের জমি কেড়ে নিল এবং সেই জমি আপনারা ফেরত দিলেন, তারপরে একটা ভিডিও দিয়ে এই অত্যাচার আপনারা আটকাতে চাইছেন? সম্ভব এটা? একটা ভিডিও দিয়ে মানুষের অত্যাচার আটকানো? একটা পুরো মার্কেট তৈরি করে ফেললো শাহজাহান সরকারি জমি ব্যবহার করে, এবং অনেকের থেকে জমি কেড়ে নিয়ে সেই মার্কেটের জমি এখন ভাগ বাটোয়া হচ্ছে, আপনারাই বলছেন। এবং একইভাবে একটা খেলার মাঠ, পুরো আস্ত খেলার মাঠ দখল করে নিল শাহজাহান বাহিনী, মানুষকে ভোট দিতে যায়নি। এবং আপনাদের 2জন মন্ত্রী সেই সন্দেশখালীতে গিয়ে করজোরে বলেছেন আমরা অতীতে অন্যায় করেছি, তৃণমূল অন্যায় করেছে, ফলে আমাদের ক্ষমা করুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা বলতে পারছেন যে মানে পুরো ঘটনাটা সাজানো? বিজেপি কোথা থেকে আসছে, সিপিএম কোথা থেকে আসছে?
সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল, মহিলারা নির্যাতিত হয়েছে, রুখে দাঁড়িয়েছিল। আজকে সেই মানুষের যে অন্যায়, মানুষের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, আপনারা রাজনৈতিক প্রজেক্টের পার্ট হিসাবে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছেন, হয়ে গেল। রাজনীতির অংশ হিসাবে সন্দেশখালীর ঘটনা কিন্তু জয় পরাজয়ের অনেক উপরে। সন্দেশখালীর ঘটনা কিন্তু তৃণমূল বিজেপির তরজার অনেক উপরে। সন্দেশখালীর ঘটনা প্রকাশ করে এই রাজ্যে শাসক যখন থাকে সেই শাসকের অত্যাচারের নগ্ন চেহারা প্রকাশ পায়। এই সন্দেশখালী প্রকাশ করে কিভাবে শাসকের অত্যাচার পশ্চিমবাংলায় হয়। এই সন্দেশখালী প্রকাশ করে যে পুলিশ প্রশাসন শাসকের কিভাবে দাসত্বে পরিণত হয়। এই সন্দেশখালী প্রকাশ করে কিভাবে মহিলাদের নির্যাতন হয় এবং শাসক সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য কিভাবে ব্যস্ত হয়। এই সন্দেশখালী প্রকাশ করে যে পুলিশ প্রশাসনের নির্যাতনের পাশাপাশি, শাসক দলের নির্যাতনের পাশাপাশি শাসক দলের প্রভুত্ব তৈরি করবার জন্য আর্মস কি করে আসে, বাইরের থেকে কেমন করে অস্ত্র আসে। ফলে একটা ভিডিও দিয়ে কোন বিজেপির নেতা কি ভিডিও করেছে, মানে করানো হয়েছে বা করেছে, সেই ভিডিও দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় মানে এটাকে আটকে দেওয়া। ফলে আমি মনে করি কার্যত অসম্ভব একটা ভিডিওর মাধ্যমে সন্দেশকারীর মা বোনদের অত্যাচারকে মানে দমিয়ে দেওয়া বা আড়াল করা। আপনার এটা কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসের জয় পরাজয়ের থেকেও, বিজেপির জয় পরাজয়ের থেকেও সন্দেশখালী ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় যে শাসক দলের অত্যাচারের মডেল সেটা কিন্তু প্রকাশ করেছে। ফলে সেই কারণেই হয়তো শাসক দলও বেপরোয়া, যে কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা কিন্তু কেবলমাত্র জয় পরাজয়ের বা নির্বাচনে কে হারলো কে জিতলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইতিমধ্যেই ইস্যু হয়েছে, আগামী দিনে আরো বৃহত্তম গবেষণার বিষয় বলে আমি মনে করি। আচ্ছা, যে প্রশ্নটা করব, এই মুহূর্তে একটা প্রশ্ন উঠে আসছে যে যদি সবকিছুই মিথ্যে হয় তাহলে শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন গ্রেপ্তার করলো? না, এই প্রশ্নগুলোই তো বলছি যে শেষ পর্যন্ত তো শেখ শাহজাহানকে এখন আবার নতুন টোনে বলা হচ্ছে যে আর পার্টি আর একটু দেখতে পারতো, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু এগুলো অন্যায়। অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে দেখো, শাসক যারা হয় না তারা অন্ধের মতন হয়। ধরো অরঙ্গজেবে 49 বছর শাসন করেছে ভারতবর্ষে। অরঙ্গজেবে 49 বছর শাসন কি মানুষের অত্যাচারের বিনিময়ে হয়নি? ফলে এখানে আমাদের পশ্চিমবাংলায় 34 বছর বামেরা শাসন করেছে, সবটাই কি শান্তিপূর্ণ ছিল? অনেক অত্যাচারের কাহিনী তার মধ্যে ছিল। কংগ্রেস শাসনকাল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসনকাল অত্যাচারের উপর ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শাসন করছে, অনেক অন্যায় অবিচার অত্যাচারের উপর দাঁড়িয়ে শাসন করছে। ফলে এই শাসনেরই অন্যায় অবিচার অত্যাচারের যে পার্ট, সেখানে শেখ শাহজাহানের একটা বিরাট ভূমিকা আছে। তিনি বছরকে বছর তৃণমূলের হয়ে বিরোধী শূন্য করেছেন। তিনি পঞ্চায়েত নির্বাচনে 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে এই মানুষগুলো শাসক দলকে জয়ী করে। শাসক দলের মানে অন্যতম স্তম্ভ এরাই শাসন ব্যবস্থা, কলকাতায় যারা শাসন করে তাদের শাসন ব্যবস্থার মূল শেকড় হলো এই শেখ শাহজাহানরা। ফলে তাদেরকে রক্ষা করার উদ্যোগ এটা। কিন্তু আমি তোমায় বলছি এটা বিয়ন্ড দ্য ভিডিও, মানে একটা ভিডিওর বাইরে। মানে সন্দেশখালী একটা মডেল, একটা সন্দেশখালীর মধ্য দিয়ে শাসক দলের নির্যাতনের একটা প্রতীক উঠে আসে। ফলে এটা কেবলমাত্র একটা ভিডিও দিয়ে বা এটা তৃণমূল বিজেপির তরজার মধ্যে আটকে রেখে কিন্তু এটা সমাধান হবে না। দাদা, আমরা দেখেছিলাম বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছিল। এবারে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগের সঙ্গে কি ওই ঘটনার কোনো মিল পাচ্ছেন? রাজ্যপালকেও কেউ? দেখো, আমি আলাদা আলাদা করে বলতে চাই যে নির্বাচন আসলে, যে নির্বাচনের আগে বা পরে বা নির্বাচনের বিশেষ করে আগে প্রচার পর্বে তৃণমূল কংগ্রেসের কিন্তু অতীত যদি ট্র্যাক রেকর্ড দেখো তাহলে তারা কিন্তু একেবারে সরাসরি বিরোধী পক্ষকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করেছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। তাহলে আমি একটা উদাহরণ দিই। 2010 সাল কলকাতা কর্পোরেশনের নির্বাচন। এবার হাত বদল, মানে রাজ্যে ক্ষমতা বদলের তার আগের বছর, মানে পরের বছরই হচ্ছে। কিন্তু 10 সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের আগে, ভোটের একদিন আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটল। তৃণমূল নেত্রী পরিষ্কার বললেন এটা সিপিএমের কাজ।
এবং তৃণমূল বুদ্ধিজীবী যারা আজকে তারা তৃণমূলপন্থী, তৃণমূল কংগ্রেসের নেতা তারা আজকে সবাই, এই বুদ্ধিজীবীরা মানে কলকাতা প্রেস কনফারেন্স করে বললেন এগুলো সব সিপিএমের কাজ। কিন্তু এবং তাদের ফয়দা হলো, তৃণমূল কংগ্রেস কিন্তু ওই নির্বাচনে বিপুলভাবে 95টা আসন পেয়ে জয়ী হয়েছিলেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অভিযোগের দায় কিন্তু নিতে হয়েছিল সিপিআইএম দলকে, মানুষ বিরক্ত হয়েছিল। এবং যখন তদন্ত কমপ্লিট হয়ে গেল, তদন্তে দেখা গেল সিপিএমের সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। তাহলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা ওয়াইল্ডলি অ্যালিগেশন এনেছিল সিপিআইএমের বিরুদ্ধে, পরে দেখা গেল যে সিপিআইএম দল এর সাথে কোনো যুক্তই নেই, দূর দূরান্তে যুক্ত নেই। তা কিন্তু অথচ নির্বাচনের ফয়দা কিন্তু তৃণমূল পেয়ে গেছিল। আবার একইভাবে দেখো, কয়েকদিন আগে অধীর চৌধুরীর একটা ভিডিও সারা পশ্চিমবাংলায় ভাইরাল হয়ে গেল। কি ভিডিও? সেখানে বলা মানে উনি বলেননি, অথচ ভিডিওতে দেখানো হচ্ছে যে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। অথচ এটা মানে মিথ্যে খবর চারিদিকে। মুর্শিদাবাদ তো বতই পশ্চিমবাংলায় ছড়িয়ে দেওয়া হলো মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য। পরে জানা গেল পুলিশের মারফত, পিটিআই সূত্রে রিপোর্ট পাওয়া গেল যে না, ও অধীর চৌধুরীর ওটা বক্তব্যই ছিল না, এটাকে ডক্টর ভিডিও, অর্থাৎ মিথ্যে করে একটি ভিডিও ছাড়া হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে মিথ্য ভিডিও করা, অপপ্রচার করা, এটা কার্যত রাজনৈতিক দর্শনে পরিণত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। এবং নির্বাচন এলেই আমাদের ভোটারদেরকে কিন্তু মিথ্যের জালে আবদ্ধ করে রাখে রাজনৈতিক দলগুলো, শাসক দল তৃণমূল কংগ্রেস তো বিশেষভাবে। তারা একের পর এক মিথ্যে মানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিথ্যে প্রচার করে, মিথ্যে ভাষণ রাখে, মিথ্যে ভিডিও তৈরি করে। এবং সব মিলে মানুষকে একটাই কথা বলবো, শুধু তৃণমূল কংগ্রেস নয়, এটা অন্য রাজনৈতিক দলগুলোও একই কায়দায় চলে। ফলে আমি বলবো যে প্রতিটি মানুষকে বলবো, যে কোনো রাজনৈতিক দলের ভিডিও বা ফেসবুক বা টুইটার থেকে কোনো যদি মেসেজ পান, কোনো ভিডিও যদি বার্তা পান, আগে সেটা বিচার করুন, আগে সেটা বুঝুন, আগে সেটা যাচাই করুন, তারপরে সেই ভিডিও সত্যি না মিথ্যে যাচাই করে তারপরে গ্রহণ করুন। দয়া করে আপনারা শাসক দল বা বিরোধী দলের কোনো ভিডিওকে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবেন না। এর মধ্যে 99 কেন 100% ভিডিওই ফেক ভিডিও থাকে, 100% মানে ফেসবুকের পোস্টই মিথ্যে পোস্ট থাকে। এই অবস্থায় যে প্রশ্নটা আসে যে কেন পশ্চিমবাংলাতে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে এই যে ফেক নিউজগুলো ছড়ছে, এই যে অন্যায়ভাবে নানা রকম মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, কেন ইলেকশন কমিশন চুপ? কেন ইলেকশন কমিশন একটা ক্ষেত্রেও ব্যবস্থা নিচ্ছে না? কেন এই মিথ্যে খবরগুলোকে আটকাচ্ছে না? এবং কেন ইলেকশন কমিশনকে আমরা জগন্নাথের মতন বসে থাকতে দেখছি, জগন্নাথের মতন বসে থাকতে দেখছি? আমার কাছে ভীষণ বিড়ম্বনা মনে হয় যে ইলেকশন কমিশনার রাজীব কুমার, তিনি নির্ঘণ্ট ঘোষণা করে প্রায় 45 মিনিট ব্যয় করেছিলেন যে এবারের নির্বাচনে মিস ইনফরমেশন হবে না। 4টা এর কথা বলেছিলেন: মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিস ইনফরমেশন এবং মিস ইউজ অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি, অর্থাৎ সরকারি ব্যবস্থা অপব্যবহার আটকাবেন তিনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন চূড়ান্ত ব্যর্থ। কোনো 4টায় মানি পাওয়ার আটকাতে পারছেন না, মাসল পাওয়ারও আটকাতে পারছেন না, আবার মিস ইনফরমেশন মানে ভুল তথ্য আটকাতে পারছেন না, আবার সরকারি মানে ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো যে প্রচার চালাচ্ছে সেটাও আটকাতে পারছে না। তাহলে এই ইলেকশন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা কিন্তু সেটা রয়ে রাখতে পারছে না, কার্যত ব্যর্থ হচ্ছে। দেখো, তোমায় আমি ফাইনালি যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো যে এই যে এন্টার ভিডিওগুলো বেরোচ্ছে শাসক দলের তরফ থেকে, বিশেষ করে আমি একটা জিনিস আছে যে এগুলোকে বন্ধ করা উচিত ইলেকশন কমিশন। এটা তো মানে নীতি নৈতিকতার জায়গা থেকে, আইনগত জায়গা থেকে বা প্রশাসনিক জায়গা থেকে। আরেকটা হলো রাজনীতির একটা আলাদা অঙ্ক আছে, সেটা হলো তোমার বিরোধী দলগুলোকে তারা মানে তৃণমূল যদি ভিডিওগুলো তৈরি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল 80% এলাকা দখল করে রেখেছে, তাহলে তৃণমূল কংগ্রেস যদি মাঠে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা ভিডিও নিয়ে প্রেস কনফারেন্স করতে পারে, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে, তাহলে মানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা পারে না কেন? অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলকে কিন্তু বুঝতে হবে, পরে মায়া কান্না মানে ইলেকশনের রেজাল্টের পরে চোখের জল ফেললে হবে না। তৃণমূল কংগ্রেস যে ভাষায় মানে প্রচার করছে,
তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় ভিডিও ছাড়ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের মতন করে মিথ তৈরি করছে, তাদের মতন করে ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছে, তার কাউন্টার কোথায়? কোথায় শুভেন্দু অধিকারী সেই কাউন্টার? কোথায় বিজেপির সেই কাউন্টার? কোথায় মানে সুকান্ত মজুমদারের সেই কাউন্টার? কোথায় সিপিআইএম দলের সেই কাউন্টার? অর্থাৎ রাজনীতিতে আপনি যদি জয়ী হতে চান, তাহলে তৃণমূল কংগ্রেস যে ভাষায় রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস যে ভাষায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, মেইন মিডিয়ার উপর চাপ তৈরি করে, মেইন মিডিয়ার এডিটরদের উপর চাপ তৈরি করে, সেইভাবে আপনারা পারছেন না কেন? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবো, অথচ তৃণমূল কংগ্রেসের যে ব্যাকরণ, সেই ব্যাকরণটাকে আমি ভাঙবো না, বা সেই ব্যাকরণটাকে মানে আমি চ্যালেঞ্জ করব না, তাহলে কিন্তু বুঝতে হবে যে পশ্চিমবাংলার মানুষের মধ্যে এত ক্ষোভ বিক্ষোভ, মানুষের মধ্যে একটা তিতি বিরক্ততা তৃণমূল কংগ্রেসের প্রতি, বাস ট্রাম যেখানেই যান সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ এবং নন গভর্নেন্স, প্রায় সকলেই একমত যে পশ্চিমবাংলাকে 200 বছর পিছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও পশ্চিমবাংলায় 35% সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে বিজেপি ব্যর্থ। কেন সংখ্যালঘু মুসলমানরা ঢেলে তৃণমূলকে ভোট দিচ্ছে? এটা বুঝতে হবে বিজেপিকে, এটা বুঝতে হবে বামেদেরকে। তার কারণ বামেরা মনে করছে যে মুসলমানরা মনে করছেন, সংখ্যালঘু মুসলিমরা মনে করছেন যে বিজেপি আসলে তাদের বিপদ। তাহলে বিজেপি একটা প্রধান বিরোধী দল 35% মানুষের সমর্থন ছাড়াই এগোচ্ছেন, বা সিপিআইএম দল কেন সংখ্যালঘু মানুষের পূর্ণ সমর্থন আদায় করতে পারছে না? সংখ্যালঘু মানুষরা কি সুখে আছে এই সময়? একেবারেই না। কিন্তু তারা যেহেতু বিকল্প পাচ্ছে না, বাধ্য হয়ে তারা ডিফল্ট হিসাবে তারা কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে। ফলে এই এত ক্ষোভ বিক্ষোভ সর্বস্তরে থাকার পরেও, এত নন গভর্নেন্স, প্রশাসন বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কেবলমাত্র রাজনৈতিক ফুলঝুরি মানে ভাষণের ফুলঝুরি চলছে এবং রাজনৈতিক তরজা চলছে, তারপরেও এত অন্যায় অবিচারের পরেও, সন্দেশখালীর মতন ঘটনার পরেও যদি দেখা যায় শাসক দল 22টার বেশি আসন পেয়েছে, তার সেটা শাসক দলের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নয়, এটা হলো শুভেন্দু অধিকারীর ব্যর্থতা, এটা বিজেপির ব্যর্থতা, এটা সুজন চক্রবর্তীর ব্যর্থতা। ফলে পশ্চিমবাংলায় বিরোধী শিবির যদি ঠিক মতন এবার মানে ফলাফল করতে না পারে, তার সাফল্য কিন্তু তৃণমূলের নয়, তার ব্যর্থতার দায়টা কিন্তু পুরোপুরি বিরোধী দলের। কারণ বিরোধীরা মানুষের আস্থা অর্জন করতে পারেনি। মানুষ একদিকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষিপ্ত, মানুষ অন্যায় অবিচার দেখে বিকল্প চাইছে, অথচ বিরোধীরা বিকল্প দিতে পারছেন না। এবং যেভাবে নির্বাচন পরিচালনা তৃণমূল কংগ্রেস করছে, তার প্রত্যুত্তরও বিরোধীরা দিতে পারছেন না। মাইক্রো লেভেলের একের পর এক ইস্যু যখন আসছে, তার কাউন্টার দেওয়ার মতন ক্ষমতা শুভেন্দু অধিকারী বা তার দলের বিজেপির নেই, বা সুজন চক্রবর্তী বা তার দলের নেই। তাহলে এটাকে আমরা ব্যর্থতা বলবো না? ধরা যাক মানে ব্যাপক দুর্নীতি এই সময়ের মধ্যে হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, শিক্ষক দুর্নীতি হয়েছে, কয়লা দুর্নীতি হয়েছে, গরু দুর্নীতি হয়েছে, মানে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, আবাস যোজনার দুর্নীতি হয়েছে, দুর্নীতি কার্যত পাহাড় প্রমাণ। পশ্চিমবাংলাটা দুর্নীতিতে কখনোই প্রথম স্থান ছিল না, সারা ভারতবর্ষের দুর্নীতির মানচিত্রে পশ্চিমবাংলা 1 নম্বরে। এত দুর্নীতির পরেও যদি তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করে, তাহলে এটা তৃণমূলের সাফল্য নয়, বিরোধীদের ব্যর্থতা এই হিসাবেই কিন্তু দেখতে হবে। একই সাথে আপনাকে বলছি যে এরা বিরোধী রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপি দলের মধ্যে, তারা মাইক্রো লেভেল মানে নিয়ে ব্যস্ত নয়, ম্যাক্রো লেভেল নিয়ে ব্যস্ত। অর্থাৎ প্রধানমন্ত্রী বক্তৃতা করলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতাটা দেখতে হবে, অমিত শাহ আসলেন, তার বক্তৃতা দেখতে হবে, শুভেন্দু অধিকারী ডেলি 2টো বক্তৃতা করতে যাচ্ছেন, সেটা দেখতে হবে, সুকান্ত মজুমদার হেলিকপ্টার পেলেন কিনা সেটা দেখতে হবে। কিন্তু যে আসল যেটা, সেটা হলো প্ল্যানিং, গ্রাসরুট লেভেলের প্ল্যানিং। মুসলিম এলাকাগুলোতে আপনাদের কোনো বুথ কমিটিই নেই, মুসলিম এলাকাগুলোতে আপনাদের পার্টির পতাকা তোলার লোক নেই, আর হিন্দু এলাকাগুলোতেও আপনাদের উপস্থিতি মানে একেবারে মাইক্রো লেভেল উপস্থিতি অধিকাংশ জায়গায় খুব ক্ষীণ। কেবলমাত্র তৃণমূল বিরোধী ভোটাররা দলে দলে এসে আপনাদেরকে জিতিয়ে দিবে, এটা হতে পারে? তৃণমূল কংগ্রেসের যে একেবারে তৃণমূল স্তরে যে ধরনের সংগঠন কর্মী নেতাদেরকে মোবিলাইজ করে, তার ছিটেফাটা আপনাদের আছে। এবং একই সাথে যে প্রশ্নটা আসছে যে আজকে সন্দেশখালীর ভিডিও করে একটা বার্তা তৃণমূল কংগ্রেস দিল যে সন্দেশখালীতে কিছুই হয়নি, এবং এটা এই বার্তাটা দিয়ে কি করলো? এই বার্তাটা দিয়ে সারা ভারতবর্ষকে বললো যে এটা সবটাই কারসাজি।
এবং কর্মী সমর্থকদের মধ্যে মানে যে হীনবল তৈরি হয়েছিল, কর্মী সমর্থকরা হতাশ হয়ে গেছিলেন সন্দেশখালীর মতন ঘটনা দেখে, তাদেরকে চাঙ্গা করলো। এবার তার কাউন্টার আপনারা কি দিচ্ছেন? বিজেপি আপনারা এই ভিডিওর কাউন্টার কোথায়? মাইক্রো লেভেলে একজন নেতা বলে দিল আর হয়ে গেল, মিডিয়ার দায়। আপনারা কি করছেন? আপনাদের মানে রাজনৈতিক মেশিনারি দিয়ে আমি তো কোনো বক্তব্য শুনিনি। যখন শিক্ষক 25,753 জন শিক্ষককে অপসারণ করা হলো, অ্যাজ ইফ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরি খেলোকে শুভেন্দু অধিকারী আবাজকে, চাকরি খেলোকে বিজেপি ছাড়া আবার কে? আপনারা কি কাউন্টার করতে পেরেছেন লোকাল লেভেলে? আপনারা কি বুথ লেভেলে? আপনাদের তো একটাও মিটিং দেখিনি। আমরা সারা রাজ্যে খবর রাখি, সারা রাজ্যে আমাদের এক্সিট পোলের কাজ চলছে, আপনাদের সামান্যতম উদ্যোগ নেই। যেদিন 25,753 জনের চাকরি চলে গিয়েছিল, আপনারা তো কলকাতায় ধর্ণা মঞ্চে বসতে পারতেন। কলকাতায় ধর্ণা মঞ্চে বসে লাগাতার মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করতে পারতেন। কোথায়? আপনাদের তো সেই উদ্যোগ আমি দেখিনি। আপনারা শুধু কর্মসূচি পালন করছেন। ওই 4টের সময় নদিয়াতে একটা বক্তৃতা করতে হবে, 5টার সময় এসে কলকাতায় একটা মিছিল করতে হবে, বাস হয়ে গেল। এই যারা মিটিংয়ে যাচ্ছে সেগুলো সব বিজেপির লোক। সেগুলো মিছিলে ডাকলেও তারা বিজেপিকে ভোট দিবে, মিছিলে না ডাকলেও বিজেপিকেই ভোট দিবে। কিন্তু তার এই সভা সমিতিতে যাওয়ার বাইরে যে মানুষগুলো, তাদের সংগঠিত করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শিবিরে থাকা মানুষগুলোকে আপনারা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। লোয়ার লেভেলে যখন চাকরি দুর্নীতির ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে, শিক্ষকদেরকে তিনি প্রথমে বললেন 19,000 লোকের চাকরি চলে যাবে, মানে তারপরে উনি বললেন 26,000 লোকের চাকরি চলে যাবে, তারপরে বললেন প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে, তারপরে গার্জিয়ানদের বলছেন স্কুল উঠে যাবে এবং তার জন্য বিজেপি দায়ী। এই বক্তব্যের বিরোধিতা করবে মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কাউন্টার আপনারা করতে পেরেছেন? আবার একইভাবে সন্দেশখালীর যে ভিডিও বেরিয়েছে, যেটা তৃণমূল ব্যাপক প্রচারে এনেছে, আপনার সোশ্যাল মিডিয়া কি আছে না মারা গেছে? আমি তো দেখতে পাচ্ছি না বিজেপির কোনো সোশ্যাল মিডিয়া আছে। 2000 মানে আজ থেকে 2 বছর আগে যতটুকু বিজেপি সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছিলাম, আজকে সোশ্যাল মিডিয়া 80% তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। কোথায় তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার লোকগুলো দুপুরবেলা খায় আর ঘুমোতে যাচ্ছে নাকি? এবং একই সাথে এই যে একটার পর একটা নতুন নতুন ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস করছে, এক ছোট ছোট দোকানদারদের কাছে যাচ্ছে, দোকানদারিদের মাধ্যমে যেন টাকা তোলে, শাসক যে যখন থাকে সে টাকা তোলে। এই যে রাস্তাঘাটে কেউ আলু নিয়ে বসেছে, কেউ পেঁয়াজ নিয়ে বসেছে, কেউ মাছ নিয়ে বসেছে, কেউ ফল নিয়ে বসেছে, কেউ সবজি নিয়ে বসেছে। এই মানুষগুলো আনঅর্গানাইজ মানে বিজনেসম্যান। এদের কোনো ব্যবসা মানে কোনো লাইসেন্সও থাকে না, এদের না থাকে কোনো লাইসেন্স, না থাকে কোনো পার্মানেন্ট দোকান। এই হাজার হাজার লাখ লাখ পরিবার এই ধরনের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসার উপর চলে। এদেরকে হপ্তা দিয়ে ব্যবসা চালাতে হয়। যারা হপ্তা তোলেন তারাই গিয়ে বলছে বিজেপি আসলে কিন্তু আপনাকে এখান থেকে তুলে দিবে, বিজেপি আসলে কিন্তু আপনি ফলের দোকানে বসতে পারবেন না, বিজেপি আসলে কিন্তু আপনাকে রাস্তার এই জায়গা থেকে সরিয়ে দিবে। আপনারা বিজেপির নেতারা আপনারা কাউন্টার করতে পেরেছেন? পাড়ায় মিটিং করতে পেরেছেন? পাড়ায় আপনারা ম্যাক্রো লেভেলে অর্থাৎ একেবারে স্থানিক স্তরে আপনার তৃণমূল কংগ্রেস যে মানে যে ধরনের প্রচার করছে তার কাউন্টার প্রচার আপনারা করতে পারছেন? আপনারা কিন্তু কেবলমাত্র টাস্ক ওরিয়েন্টেড, অর্থাৎ আজকে এই জনসভায় যেতে হবে, কালকে এই মিছিল করতে হবে, কিন্তু লোয়ার লেভেলের বুথ স্তরে যে ধরনের তৃণমূলের প্রচার চলছে তার কাউন্টার প্রচারের মিনিমাম উদ্যোগ কিন্তু আপনাদের নেই। ফলে এই সুবিধাটাকে কাজে লাগিয়ে তৃণমূল তার স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে নানা রকম উদ্যোগ নিচ্ছে। সেই উদ্যোগগুলোর ফলশ্রুতি যদি তৃণমূল পায়, তারপরে বিজেপির নেতাদের চোখে জল ফেলতে হবে এবং শুধুমাত্র টাস্ক দিয়ে যে কিছু হয় না সেটা প্রমাণ হবে। এবং আমি আবারও বলছি, এই নির্বাচনে এত ক্ষোভ মানুষের মধ্যে, এত বিক্ষোভের পরে যদি তৃণমূল কংগ্রেস 22টা বা তার বেশি আসন পায়, সেটা তৃণমূল কংগ্রেসের সাফল্য হিসাবে দেখতে আমি রাজি নই। এটা বিজেপির ব্যর্থতা, বিশেষ করে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের ব্যর্থতা বা বাম নেতাদের ব্যর্থতা, এই হিসাবেই কিন্তু দেখতে হবে।